বিয়ের পোশাকের দোকানে আমার ছোট বোন মায়া যখন তার বিয়ের গাউন পরে বেরিয়ে এলো, তখন সবাই মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিল। কিন্তু দর্জি যখন আলতো করে তার পিঠে চেন নামালেন, আমার নিঃশ্বাস যেন বুকের ভিতর আটকে গেল। তার পিঠ জুড়ে ছড়িয়েছিল তাজা কালসে আঘাতের দাগ। মায়া আমার হাত দুটো শক্ত করে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, আমি যদি এই বিয়েটা ভেঙে দিই তাহলে মিস্টার ইয়াসিনের বাবা মাহবুব রহমান মা বাবার কোম্পানিটা ধ্বংস করে দেবেন। আমার মুখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। আমি তার গালে আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে বললাম, তাহলে আমরা বিয়েটা ভাঙবো না? সেই রাতেই আমি মাহবুব রহমানের সাম্রাজ্য ধ্বংস করার কাজ শুরু করলাম। আর পরদিন সকালে যখন মিস্টার ইয়াসিন বিয়ের মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তার কোনো ধারণাই ছিল না যে সেখানে তার জন্য কে অপেক্ষা করছে। প্রথমবার যখন আমি আমার বোনের পিঠের দাগগুলো দেখলাম, তখন মনে হয়েছিল পুরো পৃথিবী যেন হঠাৎ করে হারিয়ে গেছে, নীরব হয়ে যায়নি, সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল। যেন কোনো আদালতের রায় ঘোষণার ঠিক আগের মুহূর্ত, যখন একটি সিদ্ধান্ত কারো পুরো জীবন বদলে দিতে যাচ্ছে। মায়া বিয়ের পোশাকের দোকানের উঁচু মঞ্চে দাঁড়িয়েছিল, ঝলমলে জারবাতির আলোয় হাতির দাঁতের রঙের সাতিন গাউনটি তাকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল, কিন্তু সে সুখী ছিল না। দর্জি মিসেস সালমা মৃদু হেসে বললেন, একবার পিছন ফিরে দাঁড়াও মা। মায়া তার কথা মতো ঘুরে দাঁড়ালো। সেন্টটা নিচে নামতেই আমি দাগগুলো দেখতে পেলাম। তাজা কালো আঘাতের চিহ্ন তার পিঠ জুড়ে ছড়িয়েছিল, যেন কোনো নিষ্ঠুর সত্যের সাক্ষ্য বহন করছে। এক মুহূর্তের জন্য আমি শ্বাস নিতে ভুলে গেলাম। মিসেস সালমা বিস্ময়ে এক পা পিছিয়ে গেলেন। হে আল্লাহ! মায়া আয়নায় আমার চোখের দিকে তাকালো। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াতাড়ি গাউনটা নিজের শরীরের সঙ্গে চেপে ধরে ফিসফিস করে বলল, দয়া করে কিছু বলো না। আমি ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলাম। এগুলো কে করেছে? তার ঠোঁট কাঁপছিল। মিস্টার ইয়াসিন, বর নিখুঁত উত্তরাধিকারী, সেই ভদ্র ও আকর্ষণীয় মানুষ যে আমাদের পরিবারের সঙ্গে হাসি মুখে রাতের খাবার খেত, আর যার বাবা মাহমুদ রহমান সবসময় এমনভাবে চারপাশে তাকাতেন যেন পৃথিবীর সব কিছু তার নিজের সম্পত্তি। আমার হাত অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে উঠল, কিন্তু আমার কণ্ঠস্বর শান্তই রইল। কেন? মায়া তিক্ত হাসি হেসে বলল, কারণ আমি তাকে বলেছিলাম যে আমি ভয় পাচ্ছি। মিসেস সালমা চোখ মুছতে মুছতে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। মায়া আমার কবজি শক্ত করে ধরে বলল, আমার কথা শোনো। আমি যদি বিয়েটা ভেঙে দিই, মাহবুব রহমান মা বাবার ব্যবসা শেষ করে দেবেন। কোম্পানির অর্ধেক ঋণ তার নিয়ন্ত্রণে। তিনি বলেছেন সব ঋণ একসঙ্গে ফেরত চাইবেন, সব চুক্তি বাতিল করবেন, আদালতে টেনে নিয়ে যাবেন, আর নিশ্চিত করবেন যেন আমরা সব কিছু হারাই। আমি আমার ছোট বোনের দিকে তাকিয়ে রইলাম, সেই সাহসী মায়া যে ছোটবেলায় বজ্রপাত হলে আমার পিছনে লুকিয়ে থাকতো, আর সে একটি বিয়ের গাউনের আড়ালে লুকিয়ে আছে একজন দানবের হাত থেকে বাঁচার জন্য যে নিজেকে ভদ্রলোক হিসেবে উপস্থাপন করে। মায়া কাঁপা কণ্ঠে বলল, সে বলেছে কেউ আমাকে বিশ্বাস করবে না। সে বলেছে তুমি তো শুধু একজন তালাকপ্রাপ্ত পরামর্শক, তোমার মুখ সবসময় কঠিন, আর তোমার কোনো প্রকৃত ক্ষমতা নেই। কথাটা শুনে আমার প্রায় হাসি পেয়ে গেল। মাহবুব রহমানের মতো মানুষরা বছরের পর বছর আমাকে অবমূল্যায়ন করেছে, কারণ আমি সাধারণ কালো স্যুট পরে এবং খুব কম কথা বলি। তারা কখনো জানতে চায়নি আমি আসলে কী ধরনের পরামর্শক। তারা কখনো জিজ্ঞেসও করেনি কেন এখনও সরকারি কৌশলীরা আমার ফোন ধরেন। আমি আলতো করে মায়ার গালে হাত রাখলাম। সে কি তোমাকে লিখিতভাবে কোনো হুমকি দিয়েছে? মায়ার চোখে এক ঝলক আশা ফুটে উঠল। ইমেল আছে, ভয়েস মেসেজ আছে, ছবিও আছে, আমি সব কিছু সংরক্ষণ করে রেখেছি। আমি মাথা নেড়ে বললাম, খুব ভালো করেছো। মায়ার চোখ আবার ভিজে উঠল। কিন্তু আমরা বিয়েটা ভাঙতে পারি না, ওরা আমাদের ধ্বংস করে দেবে। আমি তার কপালে চুমু খেলাম, তাহলে আমরা বিয়েটা ভাঙবো না?
মায়া বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। সে যেন বুঝতেই পারছিল না আমি কি বলতে চাইছি। আমি আয়নায় তার প্রতিবিম্বের দিকে তাকালাম, তারপর তার পিঠে ছড়িয়ে থাকা আঘাতের দাগগুলোর দিকে। সেই দাগগুলো শুধু নির্যাতনের চিহ্ন ছিল না, সেগুলো ছিল অপরাধের প্রমাণ। আমি শান্ত অথচ ধীর কণ্ঠে বললাম, আমরা ওদের নিজেদের পাতা ফাঁদে নিজেদেরই পা দিতে দেব। সেদিন রাতে বাড়ি ফিরে আমি এক মুহূর্ত বিশ্রাম নেইনি। মায়া তার ল্যাপটপ, ফোন এবং সংরক্ষণ করে রাখা সব নথি আমার সামনে এনে রাখলো। ড্রয়িং রুমের আলো নিভিয়ে শুধু টেবিল ল্যাম্পও জ্বালিয়ে আমরা দুজন পাশাপাশি বসে রইলাম। বাইরে বৃষ্টি পড়ছিল, জানালার কাছে টুপটাপ শব্দ হচ্ছিল, কিন্তু ঘরের ভেতরের নীরবতা ছিল আরও ভারী। আমি প্রথমে ইমেলগুলো দেখতে শুরু করলাম। একটির পর একটি বার্তা খুলতেই মাহবুব রহমানের আসল মুখ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। প্রতিটি কথার আড়ালে ছিল ক্ষমতার অহংকার এবং ভয়ের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। একটি মেইলে লেখা ছিল, তোমাদের পরিবারের ব্যবসা এখনও দাঁড়িয়ে আছে শুধুমাত্র আমার ইচ্ছার কারণে। আমার সিদ্ধান্ত বদলে গেলে তোমাদের কোম্পানি 1 মাসও টিকবে না। আরেকটিতে লেখা ছিল, বিয়ে ভেঙে দিলে ফলাফল তোমাদের পুরো পরিবারকে ভোগ করতে হবে। আমি কোনো মন্তব্য করলাম না, শুধু সবগুলো আলাদা ফোল্ডারে সংরক্ষণ করতে লাগলাম। তারপর শুনলাম ভয়েস মেসেজগুলো। মাহবুব রহমানের কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু সেই শান্ত স্বরের মধ্যেই লুকিয়েছিল হুমকির বিষ। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন মানুষের জীবন ধ্বংস করা তার কাছে একটি সাধারণ ব্যবসায়িক সিদ্ধান্ত মাত্র। মায়া আমার মুখের দিকে তাকিয়েছিল। সে বুঝতে পারছিল আমি যত শান্ত দেখাচ্ছি, ভেতরে ততটাই ক্ষুদ্র হয়ে উঠছি। হঠাৎ একটি ভিডিও চালু হতেই ঘরের বাতাস যেন আরও ঠান্ডা হয়ে গেল। ভিডিওতে দেখা গেল ইয়াসিন মায়ার হাত শক্ত করে ধরে টানছে। মায়া তাকে ছেড়ে দিতে বলছে, কিন্তু ইয়াসিন রাগে ফুঁসতে ফুঁসতে কিছু বলছে। ভিডিওটি কয়েক সেকেন্ডের বেশি ছিল না, তবুও সেটুকুই যথেষ্ট। আমি ভিডিও বন্ধ করে চেয়ারে হেলান দিলাম। মায়া ধীরে ধীরে বলল, এখনও কি মনে হয় আমরা কিছু করতে পারবো? আমি তার দিকে তাকালাম। আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু ওদের ক্ষমতা সব সময় টাকা থেকে আসে না, অনেক সময় সত্য থেকেও আসে। মায়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি আসলে কি করতে চাচ্ছ? আমি জানালার দিকে তাকালাম। বৃষ্টির ফোঁটাগুলো কাঁচ বেয়ে নিচে নেমে আসছিল। আগে আমি জানতে চাই মাহবুব রহমানের সাম্রাজ্যের ভিত কতটা শক্ত। পরদিন সকাল 7টায় আমি শহরের অন্য প্রান্তে একটি পুরনো অফিস ভবনের সামনে গিয়ে দাঁড়ালাম। ভবনটি বাইরে থেকে সাধারণ দেখালেও দেশের সবচেয়ে দক্ষ আর্থিক তদন্তকারীদের কয়েকজন সেখানে কাজ করতেন। আমার পুরনো পরিচিত রফিক আমাকে দেখে বিস্মিত হলো। অনেকদিন পর তোমাকে এখানে দেখলাম। আমি হাসলাম। একটা সাহায্য দরকার। রফিকের মুখ গম্ভীর হয়ে গেল। কার বিরুদ্ধে? আমি একটি ফাইল তার সামনে রাখলাম। ফাইলের ওপরে লেখা ছিল মাহবুব রহমান। নামটি দেখি রফিক ব্রু কুঁচকে ফেলল। বড় মাছ ধরতে এসেছো? খুব বড়। সে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, তাহলে প্রস্তুত থাকো। সেদিন দুপুর পর্যন্ত আমরা নথি ঘেঁটে চললাম। প্রথম কয়েক ঘন্টার বিশেষ কিছু পাওয়া গেল না, কিন্তু বিকেলের দিকে একটি অদ্ভুত তথ্য সামনে এলো। মাহবুব রহমানের বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক হিসাবের মধ্যে অস্বাভাবিক অসঙ্গতি রয়েছে। কাগজে কলমে সব কিছু বৈধ দেখালেও টাকার প্রবাহের কিছু অংশ কোথাও যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি চুপচাপ রিপোর্টগুলো পড়তে লাগলাম। প্রতিটি নতুন তথ্য আমার সন্দেহ আরও শক্ত করছিল। বিকেলের শেষ দিকে রফিক বলল, এটা সাধারণ ব্যবসায়িক অনিয়ম না, এখানে আরও বড় কিছু আছে। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। আমিও তাই ভাবছি। সেই সময়ই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মায়ার নাম।
কল ধরতেই ওর কণ্ঠে আতঙ্ক শুনতে পেলাম। আপু, ইয়াসিন এখানে এসেছে। আমার শরীর মুহূর্তেই সজাগ হয়ে উঠল। সে কোথায়? বাড়ির সামনে। তুমি ভিতরে থাকো, দরজা খুলবে না। সে বারবার বলছে কথা বলতে চায়। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমি আসছি। 25 মিনিট পরে আমি বাড়ির সামনে পৌঁছালাম। ইয়াসিন তখনও দাঁড়িয়ে আছে। দামি স্যুট পরা, নিখুঁত চেহারা, আত্মবিশ্বাসী ভঙ্গি। যে কেউ তাকে দেখে ভদ্রলোক ভাববে। আমি গাড়ি থেকে নেমে তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ওহ, বড় বোন। আমি কিছু বললাম না। সে আরও কাছে এসে দাঁড়ালো। মায়া কি আমার সঙ্গে কথা বলতে খুব ব্যস্ত? তুমি এখানে কেন এসেছো? আমার হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে। তার চোখে আমি সেই একই অহংকার দেখতে পেলাম যা তার বাবার মধ্যে ছিল। সে বিশ্বাস করত তার ক্ষমতার সামনে সবাই মাথা নত করবে। আমি শান্ত স্বরে বললাম, তোমার দেখা হয়ে গেছে, এখন চলে যাও। ইয়াসিন হেসে উঠল। তুমি কি ভাবছো আমাকে থামাতে পারবে? আমি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। না, সে বিজয়ীর মতো হাসলো। কিন্তু আমি পরের কথাটি বলতেই তার হাসি মিলিয়ে গেল। তোমাকে থামাবে তোমার নিজের কাজ। ইয়াসিনের চোখ মুহূর্তের জন্য সংকুচিত হয়ে এলো। প্রথমবারের মতো আমি তার মধ্যে অস্বস্তির ছাপ দেখলাম। কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। সাবধানে খেলো। আমার বাবা খুব শক্তিশালী মানুষ। আমি উত্তর দিলাম না, শুধু দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ড পর সে গাড়িতে উঠে চলে গেল। কিন্তু তার যাওয়ার পরেও আমার মনে হচ্ছিল খেলার আসল শুরু এখনো হয়নি। সেই রাতেই রফিক আমাকে ফোন করলো। তার কণ্ঠস্বরে উত্তেজনা ছিল। আমরা কিছু পেয়েছি। আমি সোজা হয়ে বসলাম। কি? শুধু আর্থিক জালিয়াতি নয়, এর সঙ্গে আরও কয়েকজন বড় ব্যবসায়ী জড়িত। প্রমাণ আছে আছে এবং যত গভীরে যাচ্ছি ততই বিষয়টা বড় হচ্ছে। আমি ফোন শক্ত করে ধরলাম। সব কিছু সংগ্রহ করো। রফিক কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তুমি জানো তো, এটা প্রকাশ পেলে মাহবুব রহমান শুধু ব্যবসা হারাবে না, আমি জানি সে জেলেও যেতে পারে। আমি ধীরে ধীরে জানালার বাইরে তাকালাম। অন্ধকার আকাশে বিদ্যুৎ চমকে উঠল। তারপর শান্ত কণ্ঠে বললাম, আমার বোনের পিঠে যে দাগগুলো দেখেছি, তারপরে আমি আর কোনো দয়া দেখাতে রাজি নই। ফোন কেটে যাওয়ার পর আমি অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলাম। কারণ আমি বুঝতে পেরেছিলাম আগামী কয়েক দিনের মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা মাহবুব রহমান কিংবা ইয়াসিন কেউই কল্পনা করতে পারেনি। আর সবচেয়ে বড় কথা, তারা এখনো জানেই না যে তাদের বিরুদ্ধে খেলা শুরু হয়ে গেছে। সেই রাতের পর থেকে আমার জীবন যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক দেখাচ্ছিল। বিয়ের তারিখ ঠিক ছিল, অতিথিদের তালিকা তৈরি হচ্ছিল, পাঁচতারা হোটেলের বলরুম সাজানোর কাজ চলছিল। আর সামাজিক যোগাযোগের মাধ্যমে ইয়াসিন ও মায়ার হাসিমুখের ছবি দেখে সবাই ভাবছিল তারা সুখী এক জুটি। কিন্তু সেই ছবিগুলোর পিছনে লুকিয়ে ছিল এমন এক সত্য যা প্রকাশ পেলে অনেক মানুষের মুখোশ একসঙ্গে খুলে পড়বে। পরদিন সকালে আমি খুব ভোরে ঘুম থেকে উঠলাম। সারা রাত ঘুম আসেনি। মায়ার পিঠের কালচে দাগগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছিল। একজন বড় বোন হিসেবে আমার ভিতরে ক্ষোভ ছিল, কিন্তু একজন পেশাদার মানুষ হিসেবে আমি জানতাম আবেগ দিয়ে যুদ্ধ যেটা যায় না। যুদ্ধ জিততে হলে প্রমাণ লাগে, ধৈর্য লাগে এবং সবচেয়ে বেশি লাগে সঠিক সময়ে আঘাত করার ক্ষমতা। সকালে কফির কাপ হাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম। তখন রফিকের পাঠানো একটি মেইল আমার ফোনে এসে পৌঁছালো। সেখানে মাহবুব রহমানের বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের একটি বিস্তারিত তালিকা ছিল। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হলেও গভীরভাবে দেখলে বোঝা যাচ্ছিল কোটি কোটি টাকা বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ঘুরিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আর আশ্চর্যের বিষয় ছিল, এইসব প্রতিষ্ঠানের কয়েকটির পরিচালক হিসেবে এমন মানুষের নাম ব্যবহার করা হয়েছে যারা হয় মৃত, নয়তো বহু বছর আগে দেশ ছেড়ে চলে গেছে। আমি ধীরে ধীরে প্রতিটি নথি পড়তে লাগলাম।
যত পড়ছিলাম তত বুঝতে পারছিলাম মাহবুব রহমান কেবল ক্ষমতাবান ব্যবসায়ী নন, তিনি বছরের পর বছর ধরে নিজের চারপাশে এমন এক জাল বুনেছেন যেখানে সবাইকে ব্যবহার করা হয়েছে, কিন্তু কেউ পুরো ছবিটা দেখতে পায়নি। দুপুরের দিকে মায়া আমার অফিসে এলো। তার চোখে নিচে কালি পড়ে গেছে। সে কয়েক সেকেন্ড চুপ করে বসে রইল, তারপর বলল, আমি কাল রাতে ঘুমাতে পারিনি। আমি তার দিকে তাকালাম। ভয় পাচ্ছ? সে মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু নিজের জন্য না, মা বাবার জন্য। আমি চুপ করে রইলাম, কারণ আমি জানতাম তার এই ভয় অমূলক নয়। মাহবুব রহমানের মতো মানুষেরা কখনো সরাসরি আঘাত করে না। তারা মানুষের স্বপ্ন, ব্যবসা, ভবিষ্যৎ এবং সম্মান ধ্বংস করে। মায়া কিছুক্ষণ পরে আবার বলল, যদি সব কিছু ভুল হয়ে যায়? আমি শান্ত গলায় বললাম, তাহলে আমি দায়িত্ব নেব। সে বিস্মিত চোখে আমার দিকে তাকালো। সব কিছুর আমার উত্তর শুনে তার চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, ছোটবেলায় যখন আমি ভয় পেতাম তখনও তুমি এমনই বলতে। আমি মৃদু হাসলাম, আর তখনও আমি কথা রাখতাম। মায়া কিছু বলল না, শুধু আমার হাতটা শক্ত করে ধরে রইল। সেই সন্ধ্যায় একটি অদ্ভুত ঘটনা ঘটল। আমার অফিস থেকে বের হওয়ার সময় দেখি কালো রঙের একটি গাড়ি অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে। প্রথমে বিষয়টা গুরুত্ব দেইনি, কিন্তু আমি যখন রাস্তা বদলালাম, গাড়িটিও রাস্তা বদলালো। আমি যখন অন্যদিকে মোড় নিলাম, সেটিও একই কাজ করলো। তখন বুঝলাম আমাকে অনুসরণ করা হচ্ছে। আমার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল, কারণ এর মানে একটাই, কেউ না কেউ ইতিমধ্যেই অস্বস্তি বোধ করতে শুরু করেছে। আমি সরাসরি বাড়ি না গিয়ে শহরের অন্য পাশে একটি পুরনো ক্যাফের সামনে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকে জানালার পাশে বসলাম। কয়েক মিনিট পরে কালো গাড়িটিও এসে থামলো। সেখান থেকে নেমে এলো দুইজন লোক। তাদের চেহারা দেখে সহজেই বোঝা যাচ্ছিল তারা কোনো ব্যবসায়িক প্রতিনিধি নয়, বরং নজরদারি করার জন্যই পাঠানো হয়েছে। আমি কপিটা চুমুক দিতে দিতে তাদের দিকে তাকালাম, তারপর ফোন বের করে একটি ছবি তুলে রফিককে পাঠিয়ে দিলাম। কয়েক মিনিট পর তার উত্তর এলো, মাহবুব রহমানের ব্যক্তিগত নিরাপত্তা দলের লোক। আমি ফোন নামিয়ে রাখলাম। এখন আর কোনো সন্দেহ রইল না। তারা বুঝতে পেরেছে কেউ একজন তাদের পিছনের দরজাগুলো খুঁজতে শুরু করেছে, আর সেই কেউ একজন আমি। এরপরে কয়েকদিন বাইরে থেকে সব কিছু স্বাভাবিকই চলতে লাগলো। মায়া বিয়ের কেনাকাটা করছিল, ইয়াসিন সামাজিক অনুষ্ঠানে তাকে নিয়ে ছবি তুলছিল, মাহবুব রহমান অতিথিদের জন্য বিশেষ আয়োজন করছিলেন। কিন্তু একই সময়ে আমি আর রফিক একের পর এক নথি সংগ্রহ করে যাচ্ছিলাম। একদিন গভীর রাতে রফিক আমাকে ফোন করলো, তার কণ্ঠস্বর উত্তেজিত। আমরা পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলাম। কি পেয়েছো? যেটা খুঁজছিলাম। স্পষ্ট করে বলো। সে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, বিদেশি অ্যাকাউন্ট। আমার চোখ সংকুচিত হয়ে গেল। নিশ্চিত? 100 ভাগ নিশ্চিত। আমার বুকের ভেতর ধীরে ধীরে উত্তেজনা জমতে লাগলো, কারণ এটা ছিল সেই প্রমাণ যা পুরো সাম্রাজ্য কাঁপিয়ে দিতে পারে। রফিক বলল, শুধু অর্থ পাচার নয়, এখানে এখানে করো ফাঁকি, জালিয়াতি এবং অবৈধ সম্পদ লুকানোর প্রমাণও আছে। আমি ধীরে ধীরে চেয়ারে হেলান দিলাম, তারপর বললাম, সব কিছুর ব্যাকআপ তৈরি করো। করেছি। আরও করো। কেন? কারণ এখন থেকে খেলা আরও বিপজ্জনক হবে। ফোন কেটে যাওয়ার পর আমি দীর্ঘক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে রইলাম। রাস্তার বাতিগুলো নিচে জ্বলছিল, দূরে শহর ঘুমিয়ে ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল ঝড় আসতে আর বেশি দেরি নেই। বিয়ের মাত্র 4 দিন বাকি ছিল। 4 দিন, মাত্র 96 ঘন্টা। এই সময়ের মধ্যে আমাকে সব কিছু প্রস্তুত করতে হবে। পরদিন দুপুরে আমি একটি অচেনা নম্বর থেকে কল পেলাম। ফোন ধরতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো মাহবুব রহমানের গলা। আমি অবাক হলাম না, বরং এই কলের জন্যই অপেক্ষা করছিলাম। তিনি শান্ত গলায় বললেন, আপনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন শুনলাম। আমি মৃদু হেসে বললাম, ব্যস্ত তো সবাই। আমার লোকেরা বলছে আপনি অনেক জায়গায় খোঁজ খবর নিচ্ছেন।
আপনার লোকেরা অনেক কিছুই বলে। তিনি কয়েক সেকেন্ড চুপ রইলেন, তারপর বললেন, একটা বন্ধুত্বপূর্ণ পরামর্শ দেব। শুনছি যে বিষয়গুলো আপনার নয় সেগুলো নিয়ে মাথা ঘামাবেন না। আমি জানতাম এটা পরামর্শ নয়, এটা হুমকি। তবু আমার কণ্ঠস্বর বদলালো না। আমি সব সময় নিজের পরিবারের বিষয় নিয়ে মাথা ঘামাই। ফোনের ওপাশে নীরবতা নেমে এলো। তারপর তিনি বললেন, তাহলে আশা করি আপনার পরিবারকে নিয়ে পরে আফসোস করতে হবে না। কল কেটে গেল। আমি ফোনটা ধীরে ধীরে টেবিলে রেখে দিলাম। তারপর দীর্ঘশ্বাস ফেললাম, কারণ আমি বুঝতে পারছিলাম মাহবুব রহমান এখন ভয় পেতে শুরু করেছেন। আর ভীত মানুষ অনেক সময় সবচেয়ে বড় ভুল করে। সেদিন রাতেই আমার কাছে একটি খাম পৌঁছালো। কোনো প্রেরকের নাম ছিল না, ভেতরে ছিল কয়েকটি ছবি। ছবিগুলো দেখে আমার বুক কুঁচকে গেল। সেগুলো ছিল ইয়াসিনের, কিন্তু মায়ের সঙ্গে নয়, অন্য এক নারীর সঙ্গে। তারিখগুলো সাম্প্রতিক। আমি আরও মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে লাগলাম। তারপর খামের ভেতর থাকা ছোট্ট একটি চিরকুট চোখে পড়ল। সেখানে মাত্র একটি বাক্য লেখা ছিল, বর শুধু নিষ্ঠুর নয়, সে বিশ্বস্তও নয়। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম, তারপর ছবিগুলো আলাদা করে সংরক্ষণ করলাম। এখন ধীরে ধীরে পুরো ছবিটা পরিষ্কার হতে শুরু করেছে। ইয়াসিন একজন নির্যাতনকারী, মাহবুব রহমান একজন দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, আর তাদের সাজানো নিখুঁত পরিবার আসলে মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা এখনও বিশ্বাস করছে বিয়েটা ঠিকমতো হবে। তারা ভাবছে মায়া ভয় পেয়েছে। তারা ভাবছে আমি কিছু করতে পারবো না। তারা ভাবছে ক্ষমতা মানেই বিজয়। কিন্তু তারা জানে না যে বিয়ের দিন তাদের জন্য এমন কিছু অপেক্ষা করছে যা তাদের পুরো জীবন বদলে দেবে। আর সেই মুহূর্তে যতই কাছে আসছিল, আমার মনে ততই স্পষ্ট হয়ে উঠছিল একটি সত্য, এই বিয়ে অবশ্যই হবে। অতিথিরা আসবে, মঞ্চ সাজানো হবে, সঙ্গীত বাজবে, ইয়াসিন বর সেজে মঞ্চে উঠবে, মাহবুব রহমান সম্মানিত অতিথিদের সামনে গর্ব ভরে দাঁড়াবেন। কিন্তু অনুষ্ঠান শেষ হবে তাদের পরিকল্পনা অনুযায়ী নয়, কারণ বিয়ের মঞ্চেই তাদের সাম্রাজ্যের প্রথম ইটটি খুলে পড়তে যাচ্ছে। আর যখন সেই প্রথম ইটটি পড়বে, তখন পুরো প্রাসাদ ভেঙে পড়বে। আর বেশি সময় লাগবে না। বিয়ের আর মাত্র 3 দিন বাকি। শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলের বিশাল বলরুমে সাজসজ্জার কাজ শুরু হয়ে গেছে। সংবাদপত্রের সমাজ পাতায় এই বিয়ের খবর নিয়ে ছোট ছোট প্রতিবেদন ছাপা হচ্ছে। ব্যবসায়ী মহলে মাহবুব রহমানের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। বাইরে থেকে সব কিছু নিখুঁত দেখাচ্ছিল, কিন্তু সেই নিখুঁত ছবির আড়ালে প্রতিটি দিন যেন বিস্ফোরণের আগে জমে থাকা চাপের মতো ভারী হয়ে উঠছিল। সকালে ঘুম থেকে উঠি আমি একটি অচেনা নম্বর থেকে আসা বার্তা পেলাম। বার্তাটি মাত্র এক লাইনের, আপনি যা খুঁজছেন তার উত্তর রহমান গ্রুপের পুরনো হিসাব বিভাগে আছে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো ফাঁদ, কিন্তু বার্তার সঙ্গে একটি পুরনো নথির ছবি সংযুক্ত ছিল। ছবিটি দেখে আমি চুপ হয়ে গেলাম, কারণ সেখানে এমন একটি স্বাক্ষর ছিল যা মাহবুব রহমান বহু বছর আগে ব্যবহার করতেন। আমি সঙ্গে সঙ্গে রফিককে ফোন করলাম। সে বার্তাটি দেখে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, যে পাঠিয়েছে সে ভেতরের কেউ নিশ্চিত? হ্যাঁ, এ ধরনের নথি বাইরে কারো হাতে থাকার কথা নয়। আমি ফোন নামিয়ে ভাবতে লাগলাম, মাহবুব রহমানের সাম্রাজ্যের ভেতরেই কেউ একজন ভেঙে পড়ছে। কেউ একজন হয়তো বছরের পর বছর ভয় নিয়ে বেঁচে আছে, আর এখন সুযোগ পেয়ে সত্যিটা বাইরে আনতে চাইছে। সেদিন দুপুরে আমি সেই পুরনো হিসাব বিভাগের একজন সাবেক কর্মকর্তার সঙ্গে দেখা করতে গেলাম। লোকটির নাম ছিল সাইফুল ইসলাম, বয়স প্রায় 60-এর কাছাকাছি। একটি ছোট বাড়িতে একা থাকতেন। দরজা খুলে আমাকে দেখেই তিনি বুঝে ফেললেন আমি কেন এসেছি। ভেতরে বসার পর দীর্ঘ সময় তিনি কোনো কথা বললেন না, শুধু চুপচাপ চায়ের কাপের দিকে তাকিয়ে রইলেন। অবশেষে আমি বললাম, আপনি আমাকে বার্তা পাঠিয়েছেন,
লোকটি ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ। কেন? তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। কারণ আমি আর এই বোঝা নিয়ে মরতে চাই না। আমি নীরবে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর তিনি আলমারি খুলে একটি পুরনো ফাইল বের করলেন। ফাইলটি টেবিলের ওপর রাখতেই বুঝলাম এটি সাধারণ কোনো নথি নয়। এখানে বছরের পর বছর লুকিয়ে রাখা হিসাব রয়েছে। তিনি বলেন, মাহবুব রহমান সবসময় নিজের হাত পরিষ্কার রাখতেন, কিন্তু আদেশ দিতেন অন্যদের দিয়ে। আমি ফাইল খুললাম। প্রথম পাতাতেই চোখ আটকে গেল। একাধিক প্রতিষ্ঠানের ভুয়া লেনদেন, অদৃশ্য হয়ে যাওয়া অর্থ, জাল স্বাক্ষর, গোপন স্থানান্তর, সব কিছু ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। সাইফুল সাহেব নিচু গলায় বললেন, আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম। তারপর তিনি তিক্ত এসে বললেন, আমার ছেলেকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, আমার স্ত্রীকে চিকিৎসার খরচ বন্ধ করে দেওয়া হুমকি দেওয়া হয়। তারপর আমি চুপ হয়ে যাই। তার চোখে অপরাধ বোধ স্পষ্ট ছিল। আমি ধীরে বললাম, এখনও দেরি হয়নি। তিনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আপনি কি সত্যিই তাকে থামাতে পারবেন? আমি উত্তর দিলাম, আমি একা পারবো না, কিন্তু সত্য পারবে। ফিরে আসার সময় আমার গাড়ির পেছনে আবার সেই কালো গাড়িটি দেখা গেল। এবার আর সন্দেহ রইল না। আমার প্রতিটি পদক্ষেপ নজরদারির মধ্যে রয়েছে। তবু অদ্ভুতভাবে আমি ভয় পাচ্ছিলাম না, বরং মনে হচ্ছিল সময় যত এগোচ্ছে মাহবুব রহমান ততই অস্থির হয়ে উঠছেন। সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি মায়া বারান্দায় বসে আছে, তার হাতে একটি খাম। আমি কাছে যেতেই সে খামটা এগিয়ে দিল। ইয়াসিন পাঠিয়েছে। আমি খুলে দেখলাম ভেতরে একটি দামি হীরার নেকলেস, সঙ্গে একটি চিঠি। চিঠিতে লেখা, আমাদের ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা করো না, তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে আমি তোমার জন্য কত কিছু করতে পারি। মায়া তিক্ত হেসে বলল, ক্ষমা চাওয়ার বদলে উপহার পাঠিয়েছে। আমি চিঠিটা বাজ করে রাখলাম। এটা ক্ষমা নয়, এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা। মায়া ধীরে মাথা নাড়ল, তারপর বলল, আমি আগে বুঝতে পারিনি মানুষ এত নিখুঁত অভিনয় করতে পারে। আমি উত্তর দিলাম, সবচেয়ে বিপজ্জনক মানুষরাই সবচেয়ে ভালো অভিনয় করে। রাত গভীর হলে আমি আমার অফিসে বসে সব নথি একত্র করতে লাগলাম। ইমেল, ভিডিও, ভয়েস রেকর্ডিং, অর্থ পাচারের প্রমাণ, সাক্ষীদের বিবৃতি, সব কিছু আলাদা আলাদা ফোল্ডারে সাজানো হচ্ছিল। প্রতিটি তথ্য যেন একটি বিশাল বাধার টুকরো। আর এখন পুরো ছবিটা প্রায় সম্পূর্ণ। রাত 2টার দিকে রফিক হঠাৎ অফিসে চলে এলো। তার মুখ গম্ভীর। আমি বুঝতে পারলাম কিছু একটা ঘটেছে। সে বসার আগেই বলল, আমাদের সমস্যা হয়েছে। আমি চুপ করে তার দিকে তাকালাম। কি হয়েছে? সাইফুল সাহেব নিখোঁজ। আমার শরীর শক্ত হয়ে গেল। কখন? আজ সন্ধ্যা পর থেকে। কয়েক সেকেন্ড পুরো ঘর নীরব হয়ে রইল। তারপর আমি ধীরে বললাম, তুমি কি মনে করো? রফিক আমার কথা শেষ হতে দিল না। আমি নিশ্চিত নই, কিন্তু সময়টা খুব সন্দেহজনক। আমার মাথার ভেতর দ্রুত চিন্তা ঘুরতে লাগলো। যদি মাহবুব রহমান বুঝে থাকেন সাইফুল কথা বলেছেন, তাহলে তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। কিন্তু কত দূর যেতে পারবেন, এই প্রশ্নের উত্তর আমি জানতাম না। পরদিন সকালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। একটি জাতীয় দৈনিকে হঠাৎ একটি সংবাদ প্রকাশিত হলো। সংবাদটিতে আমার সম্পর্কে মিথ্যা তথ্য ছাপানো হয়েছে। আমার অতীতের কিছু ঘটনা বিকৃত করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন আমি অবিশ্বাসযোগ্য একজন মানুষ। আমি খবরটি পড়ে হেসে ফেললাম, কারণ এটা খুব পরিচিত কৌশল। যখন কেউ সত্যের মুখোমুখি হতে পারে না, তখন সে সত্য বলার মানুষটাকেই আক্রমণ করে। দুপুরে মায়া ফোন করলো, তার কণ্ঠে উৎকণ্ঠা। মা, খবরটা চিন্তিত। আমি কথা বলবো। সেদিন সন্ধ্যায় আমরা সবাই একসঙ্গে ডিনার টেবিলে বসেছিলাম। মা বাবার চোখে উদ্বেগ স্পষ্ট। বাবা ধীরে বললেন, তুই কি কোনো বিপদে জড়িয়ে পড়েছিস? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর বললাম, না, কিন্তু কিছু মানুষ বিপদে পড়তে যাচ্ছে। বাবা আমার দিকে তাকিয়ে রইলেন। সম্ভবত তিনি বুঝে গিয়েছিলেন আমি সব কিছু খুলে
বলতে পারছি না, কিন্তু এটাও বুঝেছিলেন আমি কোনো কারণ ছাড়া এই পথে নামিনি। সে রাতেই আরেকটি ঘটনা ঘটল। মায়ের ফোনে একটি বার্তা আসে, প্রেরক ইয়াসিন। বার্তায় লেখা ছিল, আগামীকাল তোমাকে ব্যক্তিগতভাবে দেখা করতে হবে, জরুরি কথা আছে। মায়ের সঙ্গে সঙ্গে আমাকে দেখালো। আমি কিছুক্ষণ ভেবে বললাম, দেখা করবে? সে বিস্মিত হয়ে গেল। কি দেখা করবে? কিন্তু একা না। পরদিন নির্ধারিত সময়ে আমরা একটি রেস্তোরাঁয় পৌঁছালাম। আমি দূরের একটি টেবিলে বসে রইলাম, মায়া অন্য পাশে। কয়েক মিনিট পরে ইয়াসিন এলো, সব সময়ের মতো পরিপাটি পোশাক, আত্মবিশ্বাসী হাঁটা, মুখে ভদ্রতার হাসি। সে বসেই বলল, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? মায়া শান্ত গলায় উত্তর দিল, তুমি জানো কেন? ইয়াসিনের মুখের হাসি মিলিয়ে গেল। সে নিচু স্বরে বলল, তোমার বোন তোমাকে আমার বিরুদ্ধে বিষ খাইয়ে দিচ্ছে। মায়া কিছু বলল না। ইয়াসিন আরও ঝুঁকে এলো, শোনো, আমাদের বিয়ে হবেই, এটা থামানোর ক্ষমতা কারণ নেই। তার চোখে হঠাৎ এমন এক দৃষ্টি ফুটে উঠল যা বাইরে থেকে কেউ কখনো দেখেনি। সেই দৃষ্টিতে ভালোবাসা ছিল না, ছিল মালিকানা বোধ, নিয়ন্ত্রণের নেশা। মায়া ধীরে বলল, যদি আমি না চাই? ইয়াসিন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ঠান্ডা স্বরে বলল, তাহলে তোমার পরিবার মূল্য দেবে। আমার হাত অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে উঠল, কারণ এই কথাটাই আমাদের দরকার ছিল। মায়ের ব্যাগে থাকা ছোট রেকর্ডার তখন প্রতিটি শব্দ ধারণ করে ফেলেছে। ইয়াসিন বুঝতেই পারেনি সে নিজের কবর নিজেই আরও গভীর করছে। সাক্ষাৎ শেষ হওয়ার পর সে চলে গেল, আর মায়া আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে এবার আর আগের মতো ভয় ছিল না, বরং অন্য কিছু ছিল, দৃঢ়তা। সে ধীরে বলল, আমি আর ওকে ভয় পাই না। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। এটাই ওদের সবচেয়ে বড় পরাজয়। সেদিন রাতে বাড়ি ফেরার সময় আমার ফোনে একটি বার্তা এলো। বার্তাটি দেখে আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে রইলাম। প্রেরক অজানা। বার্তায় লেখা ছিল, বিয়ের দিন আপনার জন্য একটি চমক অপেক্ষা করছে। আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, তারপর ফোনটা বন্ধ করে দিলাম, কারণ আমিও জানতাম চমক শুধু তাদের জন্য নয়, আমাদের জন্য অপেক্ষা করছে। আর বিয়ের দিন যত এগিয়ে যা আসছিল, ততই মনে হচ্ছিল বহু বছরের গোপন সত্য একসঙ্গে আলোয় বেরিয়ে আসতে চলেছে। পরদিন ভোরে ঘুম ভাঙতেই বুঝলাম দিনটা অন্যরকম। জানলার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই দেখা গেল আকাশ পরিষ্কার। রাতের বৃষ্টির কোনো চিহ্ন নেই। সূর্যের আলো ধীরে ধীরে শহরের উঁচু ভবনগুলোর কাছের গায়ে পড়ছে। আজ বিয়ের দিন, যে দিনটার জন্য মাহবুব রহমান কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছেন, যে দিনটার জন্য ইয়াসিন নিজের ভবিষ্যৎ নিশ্চিত বলে ধরে নিয়েছে, আর যে দিনটাকে কেন্দ্র করে আমি গত কয়েক সপ্তাহে ধরে একটার পর একটা প্রমাণ সংগ্রহ করেছি। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। আজ কোনো ভুল করা যাবে না। আজ আবেগের জায়গা নেই, আজ শুধু সময়ের অপেক্ষা। সকালে নিচে নেমে দেখি মা রান্নাঘরে বসে আছেন। তার চোখে ঘুম নেই, মনে হচ্ছে সারা রাত তিনিও ঘুমাতে পারেননি। আমাকে দেখে মৃদু হাসলেন, কিন্তু সেই হাসিতে স্বস্তি ছিল না, ছিল দুশ্চিন্তা। তিনি ধীরে বললেন, সব ঠিক হয়ে যাবে তো? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম, তারপর বললাম, আজ অনেক কিছু বদলে যাবে। মা দীর্ঘশ্বাস ফেললেন। আমি শুধু চাই আমার মেয়েরা নিরাপদ থাকুক। আমি এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। সেটাই হবে। উত্তরটা যতটা তার জন্য ছিল, তার চেয়ে বেশি ছিল নিজের জন্য, কারণ আমি নিজেকেও সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম। সকাল 8টার দিকে মায়া প্রস্তুত হতে শুরু করলো। বিউটি টিম এসে গেছে, মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, ফটোগ্রাফার, সবাই ব্যস্ত। চারপাশে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেন আজ সত্যি একটি রূপকথার বিয়ে হতে যাচ্ছে। কিন্তু আমি যখন মায়ের চোখের দিকে তাকালাম, তখন বুঝলাম সে আগের মায়া নেই। কয়েক সপ্তাহ আগে সে ছিল আতঙ্কিত, ভেঙে পড়া, অসহায়। আজ তার চোখের অন্য কিছু ছিল, সাহস, নিজের জন্য দাঁড়িয়ে থাকার সাহস। সে আয়নার সামনে বসেছিল। আমি কাছে যেতেই ধীরে বলল, সব প্রস্তুত? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। তুমি নিশ্চিত? একদম। মায়া কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর নিচু স্বরে বলল, আজ যদি সব শেষ হয়ে যায়? আমি মৃদু হেসে বললাম,
না, আজ কিছু শেষ হবে না। তাহলে আজ নতুন কিছু শুরু হবে। তার চোখ ভিজে উঠল, কিন্তু সে কান্না করল না, কারণ সে জানতো আজ দুর্বল হওয়ার দিন নয়। দুপুরের দিকে আমরা হোটেলে পৌঁছালাম। আমি গাড়ি থেকে নামতেই বুঝলাম মাহবুব রহমান কোনো খরচ বাঁচাননি। প্রবেশ পথ থেকে শুরু করে বলরুম পর্যন্ত সব কিছু জলমলে সাজে ভরা, ফুলের সাজসজ্জা, ক্রিস্টালের আলো, বিশাল এলইডি স্ক্রিন, শত শত অতিথি, দেশের পরিচিত ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক সবাই উপস্থিত। মাহবুব রহমান চেয়েছিলেন এই বিয়েটা তার ক্ষমতার প্রদর্শনীয় হোক। আজকের দিনটাকে তিনি নিজের বিজয়ের উৎসব ভেবেছিলেন, কিন্তু তিনি জানতেন না এই মঞ্চই তার সবচেয়ে বড় পরাজয়ের সাক্ষী হতে যাচ্ছে। আমি চারপাশে তাকিয়ে কয়েকজন পরিচিত মুখ দেখতে পেলাম, কিছু আইনজীবী, কিছু তদন্তকারী কর্মকর্তা, আর কয়েকজন সাংবাদিক। তাদের উপস্থিতি কাকতালীয় নয়, আমি নিজে নিশ্চিত করেছিলাম তারা এখানে থাকবে। বিকেলের দিকে অতিথিদের ভিড় আরও বাড়তে লাগলো। হোটেলের ভেতর ব্যস্ততা তুঙ্গে, সবার মুখে হাসি, ক্যামেরার ফ্ল্যাশ, অভিনন্দের শব্দ। কেউ বুঝতেও পারছিল না এই উৎসবের আড়ালে ঝড় জমে আছে। এদিকে অন্য একটি কক্ষ ইয়াসিন প্রস্তুত হচ্ছিল। পরে জানতে পেরেছিলাম সে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল। তার বিশ্বাস ছিল মায়া কখনো তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। সে মনে করেছিল ভয়ই যথেষ্ট মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু সে একটা জিনিস বুঝতে পারেনি, ভয় এক সময় শেষ হয়ে যায়। আর যখন মানুষ ভয় পাওয়া বন্ধ করে, তখন তাকে আর থামানো যায় না। সন্ধ্যা নামতে শুরু করলো। অনুষ্ঠানের মূল সময় ঘনিয়ে আসছে। মায়া তার বিয়ের পোশাক পরে প্রস্তুত। সাদা গাউনটিতে তাকে অপূর্ব লাগছিল, কিন্তু আমার চোখে সবচেয়ে সুন্দর ছিল তার দৃঢ়তা। সে আয়নায় দিকে তাকিয়ে বলল, আমি প্রস্তুত। আমি তার হাত ধরলাম। আমি জানি। তারপর আমরা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইলাম। শৈশবের অসংখ্য স্মৃতি মাথায় ভেসে উঠছিল। ঝড়ের রাতে আমার পিছনে লুকিয়ে থাকা ছোট্ট মেয়েটা, সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলে কাঁদতে থাকা মেয়েটা, আর সেই মেয়েটাই নিজের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে। আর এবার সে একা নয়। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। রফিক। আমি কল ধরলাম। সব ঠিক আছে? অফিস থেকে উত্তর এলো, লোকজন পৌঁছে গেছে। সবাই? হ্যাঁ। নথিগুলো নিরাপদ আছে। আমি স্বস্তি নিঃশ্বাস ফেললাম। পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রস্তুত। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। কয়েক মিনিট পরে অনুষ্ঠানের ঘোষক অতিথিদের আসন গ্রহণ করতে বললেন। বিশাল বলরুম ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠল। মঞ্চের আলো জ্বলে উঠল। সঙ্গীত শুরু হলো। সবাই নিজেদের জায়গায় বসে পড়ল। আমি দূর থেকে মাহবুব রহমানকে দেখলাম। তার মুখে তৃপ্তির হাসি। চারপাশে সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে। তিনি যেন একজন বিজয়ীর মতো আচরণ করছেন। হয়তো ভাবছেন আজ তার পরিবারের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। হয়তো ভাবছেন তিনি আবারও জিতে গেছেন। তার ধারণা ছিল তার সাম্রাজ্যের ভিত ইতিমধ্যেই নড়বড়ে হয়ে গেছে। অন্যদিকে ইয়াসিন মঞ্চের সামনে দাঁড়িয়ে আছে, কালো টাক্সেডো পরে, চেহারায় আত্মবিশ্বাস। ক্যামেরার সামনে বারবার হাসছে। যে কেউ দেখলে বলবে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু আমি জানতাম সেই হাসির আড়ালে কী লুকিয়ে আছে। আমি জানতাম সেই হাতই মায়ার শরীরে আঘাতের দাগ তৈরি করেছে। আমি জানতাম সেই মুখই হুমকি দিয়েছে, আর আজ সেই মুখোশ খুলে পড়বে। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। অনুষ্ঠান শুরু হলো। সঙ্গীত আরও জোরে বাজতে লাগলো। ঘোষক বরকে মঞ্চে আমন্ত্রণ জানালেন। তালি পড়ল। অতিথিরা হাসি মুখে তাকিয়ে রইলেন। ইয়াসিন ধীরে ধীরে মঞ্চে উঠল, তার চোখে আত্মবিশ্বাসের ঝিলিক। তারপর এলো সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য সবাই অপেক্ষা করছিল। ঘোষক বললেন, এবার কনেকে নিয়ে আসা হবে। বলরুমের দরজা খুলে গেল। সবাই একসঙ্গে সেদিকে তাকালো। মায়া প্রবেশ করলো সাদা পোশাকে,
মাথা উঁচু করে ধীর পায়ে সঙ্গীতের তালে তালে, চারপাশে করতালির শব্দ। কিন্তু আমি দেখলাম ইয়াসিনের মুখে এক অদ্ভুত অভিব্যক্তি। মায়ার চোখে ভয়ের কোনো চিহ্ন নেই, এটা সে আশা করেনি। মায়া ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল, প্রতিটি পদক্ষেপ যেন তার বন্দিত্ব থেকে মুক্তির দিকে এগিয়ে যাওয়া। মঞ্চে পৌঁছে সে ইয়াসিনের সামনে দাঁড়ালো। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল, আর তখনই আমি দেখলাম ইয়াসিনের মুখের আত্মবিশ্বাসে প্রথমবারের মতো শঙ্খু ফাতল ধরেছে। অনুষ্ঠান পরিচালককারী ব্যক্তি আনুষ্ঠানিক বক্তব্য শুরু করলেন। সব কিছু স্বাভাবিকভাবেই এগোচ্ছিল, অন্তত বাইরে থেকে তাই মনে হচ্ছিল। কিন্তু আমার ফোনে তখন একটি বার্তা এসে পৌঁছেছে। মাত্র 3টি শব্দ, সব প্রস্তুত। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্থির রইলাম, তারপর ফোনটা ধীরে পকেটে রেখে দিলাম। আমার হৃদস্পন্দন একটু দ্রুত হয়ে উঠল, কারণ আমি জানতাম সময় এসে গেছে। কয়েক মিনিটের মধ্যেই এমন কিছু ঘটবে যা উপস্থিত কেউ কোনোদিন ভুলতে পারবে না। মাহবুব রহমান এখনও হাসছেন, ইয়াসিন এখনও ভাবছে সে জিতেছে, অতিথিরা এখন আনন্দে ব্যস্ত। কিন্তু তারা কেউ জানে না, ঠিক এই মুহূর্তে এই বোলরুমের কোথাও একটি সত্য দরজা ভেঙে বেরিয়ে আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আর সেই সত্য একবার বেরিয়ে এলে আর কেউ তাকে থামাতে পারবে না। বোলরুমের ভেতরে তখন উৎসবের আবহ বিরাজ করছে। জারবাতির আলো ক্রিস্টালের মতো ঝলমল করছে। অতিথিদের মুখে হাসি, ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলে উঠছে। বাইরে থেকে দেখলে মনে হবে এ যেন বছরের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সুখের বিয়ে। কিন্তু আমি জানতাম এই কয়েক মিনিটের মধ্যে সব কিছু বদলে যাবে। মঞ্চে দাঁড়িয়ে আছেন, মায়ার দিকে তাকিয়ে আছে, তার ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি। সেই হাসি আমি আগেও দেখেছি, এমন মানুষের হাসি যারা মনে করে পৃথিবীর সব কিছু তাদের নিয়ন্ত্রণে। মাহবুব রহমান সামনের সারিতে বসে আছেন, পাশে দেশের বড় বড় ব্যবসায়ী, প্রভাবশালী মানুষ, পরিচিত মুখ। তিনি বারবার মাথা নেড়ে সবার শুভেচ্ছা গ্রহণ করছেন। তার চোখে আজকের অনুষ্ঠান ছিল বিজয়ের প্রতীক, আর আমার চোখে এটা ছিল বিচার শুরুর মুহূর্ত। অনুষ্ঠান পরিচালককারী ব্যক্তি আনুষ্ঠানিক কথা বলছিলেন, অতিথিরা মনোযোগ দিয়ে শুনছিলেন। মায়া শান্তভাবে দাঁড়িয়েছিল। আমি তার চোখের দিকে তাকালাম, সে প্রস্তুত, সম্পূর্ণ প্রস্তুত। হঠাৎ আমার ফোন আবার কেঁপে উঠল, একটি নতুন বার্তা। 5 মিনিট। আমি ধীরে ফোনটা পকেটে রাখলাম। এরপর সব কিছু খুব দ্রুত ঘটতে শুরু করলো। অনুষ্ঠান পরিচালনাকারী ব্যক্তি যখন বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই বোলরুমের বিশাল এলজি স্ক্রিন হঠাৎ নিভে গেল। এক মুহূর্তে চারপাশে ফিসফাস শুরু হলো। কেউ ভাবল প্রযুক্তিগত সমস্যা, কেউ কর্মচারীদের দিকে তাকাতে লাগলো। মাহবুব রহমান বিরক্ত মুখে পিছনে ঘুরলেন, আর ঠিক তখনই স্ক্রিনে আবার আলো জ্বলে উঠল। প্রথমে দেখা গেল একটি তারিখ, তারপর আরেকটি, তারপর একটি ব্যাংক লেনদেনের নথি। বোলরুম মুহূর্তে নীরব হয়ে গেল। সবার চোখ স্ক্রিনের দিকে। মাহবুব রহমানের কপালে ভাঁজ পড়ল। তিনি বুঝতে পারছিলেন না কি হচ্ছে। তারপর দ্বিতীয় নথি ভেসে উঠল, তৃতীয় নথি, চতুর্থ নথি। একের পর এক কোটি কোটি টাকার গোপন লেনদেন, বিদেশি অ্যাকাউন্ট, ভুয়া কোম্পানি, জাল স্বাক্ষর। চারপাশে বিস্ময়ের গুঞ্জন ছড়িয়ে পড়ল। আমি দেখলাম মাহবুব রহমান হঠাৎ উঠে দাঁড়িয়েছেন, তার মুখের রং পাল্টে গেছে। তিনি নিরাপত্তার সাক্ষীদের দিকে তাকিয়ে চিৎকার করলেন, এগুলো বন্ধ করো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। স্ক্রিনে এবার দেখা গেল একটি অডিও রেকর্ডিংয়ের লেখা। তারপর পুরো বোলরুমে ভেসে উঠল সেই পরিচিত কণ্ঠ, মাহবুব রহমানের কণ্ঠ। তোমাদের কোম্পানি টিকিয়ে রেখেছি আমি, আমার কথা না শুনলে সব শেষ করে দেব। এই মুহূর্তের মধ্যে পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল। অতিথিদের মুখের অভিব্যক্তি বদলে গেল। যারা কয়েক মিনিট আগেও তাকে সম্মানের চোখে দেখেছিল, তারা এখন অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে। মাহবুব রহমান আবার চিৎকার করলেন, এটা মিথ্যা। কিন্তু তার কণ্ঠে আগের সেই দৃঢ়তা ছিল না, ছিল আতঙ্ক।
স্ক্রিনে বা ইমেলগুলো ভেসে উঠল, হুমকি, চাপ, ভয় দেখানো সব কিছু। সাংবাদিকরা ইতিমধ্যেই ফোন বের করে ছবি তুলতে শুরু করছে, অনেকে ভিডিও করেছে, অনেকে লাইভ সব প্রচার করছে। মাহবুব রহমানের বহু বছরের গড়ে তোলা মুখোশ ধীরে ধীরে ভেঙে পড়ছে, কিন্তু এটা ছিল কেবল শুরু। আমি মঞ্চের দিকে তাকালাম। ইয়াসিন প্রথমে কিছুই বুঝতে পারছিল না, তারপর যখন সে স্ক্রিনের দিকে তাকালো তার মুখ শক্ত হয়ে গেল, কারণ সে বুঝতে পারলো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ঠিক তখনই মায়া এক ধাপ সামনে এগিয়ে গেল। পুরো বলরুম তার দিকে তাকিয়ে রইল। সে মাইক্রোফোন হাতে তুলে নিল। কয়েক সেকেন্ড কেউ কোনো শব্দ করলো না। তারপর মায়া শান্ত গলায় বলল, আজ আমার বিয়ের দিন ছিল। চারপাশে নীরবতা। আমি ভেবেছিলাম আজ আমি নতুন জীবন শুরু করব। তার কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু সে থামল না। কিন্তু আমি এমন একজন মানুষকে বিয়ে করতে যাচ্ছিলাম যে আমাকে ভালোবাসে না, আমাকে সম্মান করে না। ইয়াসিন সঙ্গে সঙ্গে বলল, মায়া তুমি কি করছো? মায়া তার দিকে তাকালো, প্রথমবারের মতো এমন দৃষ্টিতে যেখানে ভয়ের কোনো চিহ্ন নেই। সত্য বলছি। ইয়াসিনের মুখ শক্ত হয়ে গেল। চুপ করো। মায়া তিক্ত হাসলো, তুমি বহুদিন আমাকে চুপ করিয়ে রেখেছো। তারপর সে ধীরে ধীরে নিজের পিঠের অংশ দেখালো। অনুষ্ঠানের কর্মীরা অবাক হয়ে তাকিয়ে রইল। অতিথিদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল। স্ক্রিনে তখন ভেসে উঠল সেই ছবিগুলো, যে ছবিগুলো আমরা কয়েক সপ্তাহ আগে তুলেছিলাম। তার পিঠের কালচে আঘাতের দাগ। পুরো বলরুম স্তব্ধ। কেউ কথা বলছে না, কেউ নড়ছে না। মনে হচ্ছিল সময় থেমে গেছে। মায়া বলল, এই দাগগুলো দুর্ঘটনার নয়। তার কণ্ঠ এবার আরও ধীর। এই দাগগুলো একজন মানুষের উপহার, যে কয়েক মিনিট আগে আমাকে বিয়ে করতে যাচ্ছিল। সব চোখ ইয়াসিনের দিকে ঘুরে গেল। আমি দেখলাম তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে কিছু বলতে চাইলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। মায়া আবার বলল, আমি তাকে ভয় পেতাম। তার চোখে জল চলে এলো, কারণ সে বলেছিল যদি আমি বিয়ে ভেঙে দিই তাহলে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। বলরুমে ফিসফাস শুরু হয়ে গেল। অনেকে অবিশ্বাসে মাথা নাড়ছে, অনেকে রাগে তাকিয়ে আছে। কিন্তু আসল আঘাত তখনও বাকি। আমি ইশারা করতেই স্ক্রিনে নতুন একটি ভিডিও চালু হলো। এটা ছিল সেই রেস্তোরাঁর গোপন রেকর্ডিং। ইয়াসিনের কণ্ঠে স্পষ্ট শোনা গেল, আমাদের বিয়ে হবেই, এটা থামানোর ক্ষমতা কারণ নেই। কয়েক সেকেন্ড পরে আরেকটু বাক্য, তাহলে তোমার পরিবার মূল্য দেবে। ভিডিও শেষ হতেই চারপাশে হইচই শুরু হয়ে গেল। এবার আর কেউ তাকে নির্দোষ ভাবতে পারল না। সব কিছু প্রমাণসহ সবার সামনে উপস্থিত। ইয়াসিন হঠাৎ মঞ্চ থেকে নেমে যেতে চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই কয়েকজন ব্যক্তির সামনে এগিয়ে এলো। তারা সাধারণ অতিথি ছিল না, তদন্তকারী কর্মকর্তা। তার নিজেদের পরিচয় দিল। বলরুমে আরও বড় বিস্ময় ছড়িয়ে পড়ল। মাহবুব রহমান চিৎকার করে উঠলেন, তোমরা জানো আমি কে? কিন্তু এবার সেই পরিচয় কাউকে প্রভাবিত করল না। বহু বছর ধরে তিনি সেই পরিচয় ব্যবহার করে সবাইকে ভয় দেখিয়েছেন। আজ প্রথমবার কেউ ভয় পেল না। তদন্তকারী কর্মকর্তারা শান্তভাবে নথিগুলো তুলে ধরলেন। বিদেশি অ্যাকাউন্ট, জাল লেনদেন, কর ফাঁকি, অর্থ পাচার, সব কিছুর প্রাথমিক প্রমাণ। সাংবাদিকরা তখন আর বসে নেই, তারা সামনে চলে এসেছে। ক্যামেরা ঘুরছে, মাইক্রোফোন এগিয়ে আসছে, প্রশ্নের পর প্রশ্ন ছুটে আসছে। মাহবুব রহমান প্রথমবারের মতো অসহায় দেখাচ্ছিলেন। আমি অনেক দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। আমার মনে কোনো আনন্দ ছিল না, কারণ এটা প্রতিশোধের মুহূর্ত ছিল না, এটা ছিল সত্য প্রকাশের মুহূর্ত। মায়া ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে এলো। তার চোখে জল, কিন্তু সেই জল ভয়ের নয়, মুক্তির। বহুদিন পরে সে প্রথমবারের মতো মুক্তিভাবে শ্বাস নিচ্ছে। সে এসে আমার সামনে দাঁড়ালো, কিছুক্ষণ কিছু বলল না। তারপর হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো। আমি অনুভব করলাম তার শরীর কাঁপছে। সে ফিসফিস করে বলল, শেষ হয়ে গেছে। আমি ধীরে মাথা নাড়লাম।
না। সে বিস্মিত হয়ে তাকালো। আমি বললাম, এটা শুধু শুরু, কারণ আমি জানতাম আজ তাদের মুখোশ খুলেছে, কিন্তু সাম্রাজ্য পুরোপুরি ভাঙতে এখনো সময় লাগবে। আর ঠিক তখনই রফিক দ্রুত হেঁটে আমাদের দিকে এগিয়ে এলো। তার মুখে এমন এক অভিব্যক্তি যা দেখে আমার বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হলো। সে খুব নিচু গলায় বলল, আরও বড় একটা সমস্যা হয়েছে। আমি ভ্রু কুঁচকে তাকালাম। কি হয়েছে? রফিক চারপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ শুনছে না। তারপর ধীরে বলল, সাইফুল সাহেবকে পাওয়া গেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলাম, কিন্তু রফিকের পরের কথাটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি বেঁচে আছেন? তাহলে সমস্যা কোথায়? রফিক আমার চোখের দিকে তাকালো, তারপর বলল, তার কাছে এমন একটি তথ্য আছে যা মাহবুব রহমানের বিরুদ্ধে আমাদের সব ধারণাকেই বদলে দিতে পারে। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে রইলাম। কি তথ্য? রফিক উত্তর দিল না, শুধু বলল, তোমার এখনই তার সঙ্গে দেখা করা দরকার। আর সেই মুহূর্তেই আমার মনে হলো, আমরা হয়তো এতদিন যে সত্যের পিছনে ছুটছিলাম সেটাই পুরো সত্য ছিল না। হয়তো আরও বড় কিছু অন্ধকারে লুকিয়ে আছে। রফিকের কথাটা শোনার পর কয়েক সেকেন্ড আমি কোনো উত্তর দিতে পারলাম না। চারপাশে তখনও বিশৃঙ্খলা চলছে। সাংবাদিকরা মাহবুব রহমানকে ঘিরে রেখেছে। তদন্ত কর্মকর্তারা বিভিন্ন নথি সংগ্রহ করছেন। অতিথিরা ছোট ছোট দলে বাক হয়ে অবিশ্বাস আর বিস্ময়ে আলোচনা করছে, কিন্তু আমার মন সেদিকে ছিল না। আমার মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, সাইফুল সাহেব এমন কি জানেন যা এতদিনে পুরো তদন্তের চিত্রই বদলে দিতে পারে? আমি মায়ের দিকে তাকালাম। সে এখন অনেকটাই শান্ত, মুক্ত মানুষের মতো লাগছে তাকে। আমি বললাম, তুমি মা বাবার সঙ্গে বাড়ি চলে যাও, আজ আর কিছু নিয়ে ভাববে না। মায়া আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো বিষয়টার গুরুত্বর। সে শুধু মাথা নাড়ল, তারপর ধীরে বলল, সাবধানে থেকো। আমি মৃদু হাসলাম। সব সময় হোটেলের থেকে বেরিয়ে আমি আর রফিক সরাসরি শহরের বাইরে একটি ছোট ব্যক্তিগত ক্লিনিকের দিকে রওনা দিলাম। সাইফুল সাহেবকে সেখানেই রাখা হয়েছে। গাড়িতে পুরো পথ আমরা খুব কম কথা বললাম। রফিকের মুখ গম্ভীর, এমন মুখ আমি তার খুব কমই দেখেছি। প্রায় 40 মিনিট পর আমরা ক্লিনিকে পৌঁছালাম। একটি ছোট কক্ষের ভেতরে সাইফুল সাহেব শুয়েছিলেন। তাকে ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু চোখে একটা অদ্ভুত দৃঢ়তা ছিল। আমাদের দেখে তিনি ধীরে উঠে বসলেন। আমি কাছে গিয়ে বললাম, আপনি কেমন আছেন? তিনি দুর্বল হেসে বললেন, যতটা বেঁচে থাকার জন্য দরকার ততটাই ভালো। আমি চেয়ার টেনে তার সামনে বসলাম। রফিক বলেছে, আপনার কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে। সাইফুল সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর জানালার দিকে তাকিয়ে বললেন, আমি এতদিন ভেবেছিলাম মাহবুব রহমানই সবচেয়ে বিপজ্জনক মানুষ। আমার বুক কুঁচকে গেল। তারপর তারপর বুঝলাম আমি ভুল ছিলাম। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। তিনি ধীরে ধীরে একটি পুরনো খাম বের করলেন। খামের কাগজ হলদেটে হয়ে গেছে, মনে হচ্ছে বহু বছর ধরে কোথাও লুকিয়ে রাখা ছিল। তিনি সেটি আমার হাতে দিলেন। আমি খুলতে কয়েকটি পুরনো ছবি বেরিয়ে এলো। ছবিগুলো দেখে আমি প্রথমে কিছুই বুঝলাম না, তারপর দ্বিতীয় ছবিতে চোখ আটকে গেল। ছবিতে তরুণ মাহবুব রহমান দাঁড়িয়ে আছেন, তার পাশে আরও 3জন ব্যক্তি। তাদের একজনকে আমি চিনলাম, খুব ভালো করেই চিনলাম, কারণ তিনি ছিলেন আমার বাবা। আমার বুকের ভেতর ধাক্কা লাগলো। আমি ছবিটার দিকে তাকিয়ে রইলাম। রফিকও অবাক। এটা কি? সাইফুল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। আজ থেকে প্রায় 25 বছর আগের ছবি। আমি ধীরে বললাম, আমার বাবা এখানে কেন? তিনি উত্তর দিলেন, কারণ রহমান গ্রুপ শুরু করেছিলেন 4জন মানুষ মিলে। শুধু মাহবুব রহমান একা নয়। আমার শরীর যেন জমে গেল। কি বলছেন আপনি? সত্য। আমি ছবিগুলো টেবিলে রাখলাম। মাথার ভেতর হাজার প্রশ্ন ঘুরছে। আমার বাবা কখনোই এইসব কথা বলেননি, কখনো না। সাইফুল সাহেব আবার বললেন, শুরুতে 4জন অংশীদার ছিলেন, কিন্তু কয়েক বছরের মধ্যে মাহবুব রহমান সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিতে চান। তারপর তারপর শুরু হয় প্রতারণা। আমি নিঃশব্দে শুনতে লাগলাম। ভুয়া নথি তৈরি করা হয়, অংশীদারদের শেয়ার কমিয়ে দেওয়া হয়, অনেক তথ্য গোপন রাখা হয়, শেষে সবাইকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয়। আমি
অনুভব করলাম রাগ ধীরে ধীরে জমছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখলাম। আমার বাবা জানতেন? সাইফুল সাহেব মাথা নাড়লেন। জানতেন? তাহলে তিনি কিছু করেননি কেন? বৃদ্ধ লোকটির চোখ নরম হয়ে গেল। কারণ তখন তোমরা ছোট ছিলে। আমি চুপ করে গেলাম। তোমার বাবা লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বুঝেছিলেন এতে তোমাদের পরিবার বিপদে পড়বে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আমার মনে হচ্ছিল এতদিন ধরে নিজের পরিবার সম্পর্কে যে ধারণা ছিল তার একটা অংশ ভেঙে যাচ্ছে, কিন্তু আসল ধাক্কা তখনও বাকি ছিল। সাইফুল সাহেব আলমারির ভেতর থেকে আরেকটি ফাইল বের করলেন। তিনি সেটি আমার দিকে বাড়িয়ে দিলেন। এটা তোমার বাবার জন্য তৈরি করা হয়েছিল। আমি ফাইল খুললাম। প্রথম পাতাতেই লেখা ছিল মূল অংশীদারিত্ব চুক্তি। আমার চোখ দ্রুত নিচে নেমে গেল। তারপর আমি স্থির হয়ে গেলাম, কারণ সেখানে স্পষ্টভাবে লেখা আছে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য একটি অংশ আমার বাবার মালিকানাধীন ছিল, যা পরে রহস্যজনকভাবে হারিয়ে যায়। রফিক অবিশ্বাসে বলল, মানে কোম্পানির একটা অংশ আইনগতভাবে এখনও? সাইফুল সাহেব মাথা নাড়লেন। হ্যাঁ। আমি ধীরে ফাইল বন্ধ করলাম। আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। এটা শুধু মায়ের জন্য ন্যায় বিচারের লড়াই নয়, এটা আমার পরিবারের সঙ্গেও করা একটি পুরনো অন্যায়ের গল্প। সেই মুহূর্তে আমি বুঝলাম মাহবুব রহমানের পতন এখন আর থামবে না, কারণ সত্যের শিকড় অনেক গভীরে। ক্লিনিক থেকে বেরিয়ে আমরা সরাসরি বাড়িতে গেলাম। রাত তখন অনেক। বাবা ড্রয়িং রুমে একা বসেছিলেন। আমাকে দেখে অবাক হলেন। আমি চুপচাপ তার সামনে ফাইলটা রাখলাম। তিনি প্রথমে কিছুই বুঝলেন না। তারপর প্রথম পাতাটা খুলতেই তার মুখের রং বদলে গেল। অনেকক্ষণ তিনি কোনো কথা বললেন না, শুধু নথির দিকে তাকিয়ে রইলেন। অবশেষে খুব ধীরে বললেন, এগুলো তুমি কোথায় পেলে? আমি উত্তর দিলাম, সত্যি কি? বাবা চোখ বন্ধ করলেন। দীর্ঘ সময় নীরব থাকার পর বললেন, হ্যাঁ। আমার বুকটা কেমন করে উঠল। তুমি আমাদের কখনো বলনি কেন? তিনি ক্লান্ত হাসলেন। কারণ আমি চাইনি তোমাদের জীবনও সেই লড়াইয়ের জড়িয়ে যাক। আমি কিছু বললাম না। বাবা জানালার দিকে তাকালেন। আমি ভেবেছিলাম অতীতকে অতীতেই থাকতে দেওয়া ভালো। তারপর নিচু গলায় বললেন, কিন্তু কিছু অন্যায় কখনো সত্যি সত্যি শেষ হয় না। সেই রাতে আমাদের দীর্ঘ কথা হলো। প্রথমবার আমি পুরো ইতিহাস জানালাম, কীভাবে মাহবুব রহমান ধীরে ধীরে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন, কীভাবে মানুষকে ব্যবহার করছিলেন, কিভাবে ক্ষমতা আর অর্থের জোরে সবাইকে চুপ করিয়ে দিয়েছিলেন, আর কিভাবে বছরের পর বছর ধরে সত্য চাপা পড়েছিল। পরদিন সকালেই খবরের কাগজ, টেলিভিশন আর সামাজিক যোগাযোগের মাধ্যমে একটাই নাম ঘুরছিল, মাহবুব রহমান ইয়াসিন বিয়ের মঞ্চে ঘটে যাওয়া ঘটনা। দেশজুড়ে আলোড়ন পড়ে গেছে। কিন্তু এবার বিষয়টা শুধু পারিবারিক নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ রইল না। আর্থিক অপরাধের তদন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হলো, নথি জব্দ করা হলো। একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসতে লাগলো। যে সাম্রাজ্যকে একসময় অজেয় মনে হতো, সেটি ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করলো। আর ঠিক তখনই আমি জানতাম সবচেয়ে কঠিন যুদ্ধটা আমরা জিতে গেছি। বাকি শুধু সময়ের অপেক্ষা। কারণ সত্য এবার আলোয় এলে তাকে আর অন্ধকারে ফেরত পাঠানো যায় না। পরবর্তী কয়েক সপ্তাহ যেন ঝড়ের গতিতে কেটে গেল। বিয়ের মঞ্চে ঘটে যাওয়া ঘটনার ভিডিও দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। টেলিভিশনের টকশো, সংবাদপত্র, অনলাইন সংবাদ মাধ্যমে সব জায়গায় একই আলোচনা। একসময় যাদের নাম ক্ষমতার প্রভাবের প্রতীক ছিল, সেই মাহবুব রহমান এবং তার ছেলে ইয়াসিন এখন অন্য এক কারণে আলোচনায়। তদন্ত যত এগোতে লাগলো, ততই নতুন নতুন তথ্য বেরিয়ে আসতে থাকলো। বহু বছরের গোপন লেনদেন, জাল নথি, ভুয়া কোম্পানি, অবৈধ সম্পদের হিসাব। কয়েকজন সাবেক কর্মচারীও মুখ খুলতে শুরু করলেন, যারা এতদিন ভয়ে চুপ ছিলেন। তারা একে একে নিজেদের অভিজ্ঞতা জানালেন। কেউ বললেন কীভাবে চাপ দিয়ে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছিল, কেউ বললেন কীভাবে চাকরি হারানোর ভয়ে সত্য গোপন রাখতে বাধ্য হয়েছিলেন। মাহবুব রহমানের সাম্রাজ্যের দেওয়ালে একের পর এক ফাটল দেখা দিতে লাগলো। এদিকে ইয়াসিনের বিরুদ্ধে মায়ার দেওয়া অভিযোগও গুরুতর
সঙ্গে তদন্ত শুরু হলো। রেকর্ডিং, ছবি, মেসেজ সব কিছু প্রমাণ হিসেবে জমা দেওয়া হলো। যে মানুষটা নিজেকে সবসময় নিখুঁত বা ভদ্রলোক হিসেবে উপস্থাপন করত, তার মুখোশও আর টিকল না। এক সন্ধ্যায় আমরা সবাই বাড়ির ড্রয়িং রুমে বসেছিলাম। মা চুপচাপ চা খাচ্ছিলেন, বাবা জানালার পাশে বসে সংবাদ দেখছিলেন। মায়া বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। অনেকদিন পর তাকে শান্ত লাগছিল। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে মৃদু হেসে বলল, অদ্ভুত না কি? একসময় মনে হতো আমার জীবন শেষ হয়ে গেছে। আমি চুপ করে শুনতে লাগলাম। সে বলল, আজ মনে হচ্ছে জীবনটা আবার শুরু হয়েছে। তার কণ্ঠে এমন এক প্রশান্তি ছিল যা বহুদিন শুনিনি। আমি বললাম, তুমি এটা অর্জন করেছো? সে মাথা নাড়ল। না, আমরা অর্জন করেছি। আমি কিছু বললাম না, কারণ সত্যি এটা শুধু তার লড়াই ছিল না, এটা ছিল পুরো পরিবারের লড়াই। কয়েকদিন পরে বাবা আমাকে তার ঘরে ডাকলেন। টেবিলের ওপর পুরনো সেই অংশীদারিত্বের নথিগুলো রাখা। তিনি দীর্ঘক্ষণ সেগুলোর দিকে তাকিয়েছিলেন। তারপর বললেন, আমি সারা জীবন ভেবেছি কিছু যুদ্ধ হেরে গেছি। আমি চুপ করে রইলাম। তিনি ধীরে হাসলেন, কিন্তু কখনো কখনো বিচার দিতে আসে। তার চোখে আমি স্বস্তি দেখতে পেলাম। বহু বছরের বোঝা যেন ধীরে ধীরে নেমে যাচ্ছে। আইনজীবীদের সহায়তায় পুরনো অংশীদারিত্বের বিষয়গুলো নতুন করে পর্যালোচনা শুরু হলো। প্রক্রিয়াটা সহজ ছিল না, কিন্তু এবার আর কেউ একা ছিল না। প্রমাণ ছিল, সাক্ষী ছিল, আর সবচেয়ে বড় কথা, সত্য ছিল। সময়ের সঙ্গে সঙ্গে রহমান গ্রুপের বিভিন্ন সম্পদ জব্দ হতে শুরু করলো। অনেক সহযোগী প্রতিষ্ঠান নিজেদের দূরে সরিয়ে নিল। যারা একসময় মাহবুব রহমানের নাম শুনে মাথা নত করত, তারা এখন নিজেদের অবস্থান বাঁচাতে ব্যস্ত। ক্ষমতার জগৎ এমনই, যতক্ষণ শক্তি থাকে সবাই পাশে থাকে, শক্তি হারালে অনেকে মুখ ফিরিয়ে নেয়। একদিন দুপুরে রফিক আমার অফিসে এলো। তার হাতে একটি ফাইল। সে বসে বলল, শেষ বড় প্রতিবেদনটাও জমা হয়ে গেছে। আমি ফাইলটা নিলাম। অনেক মাসের পরিশ্রম, অনেক রাত জেগে কাজ, অনেক মানুষের সাহস, সব কিছুর ফলাফল যেন এই কয়েকটি পাতায় বন্দি। রফিক হেসে বলল, জানো, শুরুতে আমি ভাবিনি এত দূর যেতে পারবো। আমি বললাম, আমিও না। সে মাথা নাড়ল। কিন্তু একটা জিনিস শিখলাম। কি? সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যও ভেঙে পড়ে যদি তার ভিত মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকে। আমি মৃদু হেসে সম্মতি জানালাম। কয়েক মাস কেটে গেল। শহরের আলোড়ন ধীরে ধীরে কমে এলো। মানুষ নতুন খবর নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আমাদের জীবনে পরিবর্তনগুলো স্থায়ী হয়ে রইল। মায়া আবার নিজের জীবন গুছিয়ে নিতে শুরু করলো। সে দীর্ঘদিন পর নিজের পুরনো স্বপ্নগুলো নিয়ে ভাবতে শুরু করলো। নতুন একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করলো, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়ালো, হাসতে শিখলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে আর ভয় নিয়ে বাঁচত না। একদিন বিকেলে আমরা দুজন একটি পার্কে হাঁটছিলাম। শীতের নরম রোদ পড়েছে চারদিকে। মায়া হঠাৎ বলল, তুমি কি কখনো ভেবেছিলে ব্যাপারটা এভাবে শেষ হবে? আমি কিছুক্ষণ ভেবে বললাম, না। সে হেসে ফেলল। আমিও না। তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি যদি সেদিন তোমাকে সত্যিটা না বলতাম। আমি তার দিকে তাকালাম। তাহলে হয়তো সব কিছু অন্যরকম হতো। সে ধীরে মাথা নাড়ল। সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম। আমি বললাম, সাহস মানে ভয় না পাওয়ার নয়। সে আমার দিকে তাকালো। আমি হাসলাম। সাহস মানে ভয় পাওয়ার পরও সঠিক কাজটা করা। মায়ার চোখ ভিজে উঠল, কিন্তু এবার সে কান্না লুকালো না, কারণ এই চোখের জল কষ্টের নয়, মুক্তির। আরেকটি বসন্ত এলো। শহরের গাছে নতুন পাতা গজালো। জীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলো। একদিন সকালে আমি বারান্দায় বসে কফি খাচ্ছিলাম। মায়া বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। দরজার কাছে এসে হঠাৎ থেমে গেল। তারপর ফিরে তাকিয়ে বলল, আপু। হ্যাঁ। সে হাসলো, সেই পুরনো প্রাণবন্ত হাসি, যেটা অনেক দিন হারিয়ে গিয়েছিল। ধন্যবাদ। আমি অবাক হয়ে বললাম, কিসের জন্য? সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর উত্তর দিল, আমাকে বিশ্বাস করার জন্য। আমার বুকটা হালকা হয়ে গেল। আমি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। সব সময়। মায়া চলে গেল। আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। তার চলে যাওয়ার দেখলাম, আর তখন মনে হলো সত্যিকারের বিজয়
কখনো আদালতের রায়ে বা সংবাদপত্রের শিরোনামে লেখা থাকে না। সত্যিকারের বিজয় হলো যখন একজন মানুষ আবার নিজের জীবন ফিরে পায়, যখন ভয় হার মানে, যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জন্মায়, আর যখন একটি পরিবার ভেঙে পড়ার বদলে আরও শক্ত হয়ে একসঙ্গে দাঁড়ায়। সেদিন বিয়েটা হয়নি, কোনো আংটি বদল হয়নি, কোনো সখী দম্পতির ছবি তোলা হয়নি, কিন্তু তবুও সেই দিনটাই ছিল মায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কারণ সেদিন সে একজন নির্যাতনকারীর স্ত্রী হয়নি, বরং নিজের জীবনের অধিকার ফিরে পেয়েছিল। আর সেটাই ছিল আমাদের সবচেয়ে বড় জয়। সমাপ্ত। গল্প হবু স্বামীর ফাঁদ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প আরও ভালো দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না।